পল্লী সমাজের এবার বিস্তারিত আলোচনা, যেটা পাঠ্য বই পড়ে পড়ে। আচ্ছা, 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। বলছে 2 দিন প্রবল বর্ষণও হয়েছে, অপরাহ্ন বেলাতে বিকেলবেলা থেকে একটু বৃষ্টিপাত কমেছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারের হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ মানে হঠাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, ছোটবাবু এ যাত্রা রক্ষে করুন। কী ব্যাপার রমেশ ভাই, কী ব্যাপার, কী হলো আবার? বলছে, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপারটা কি? রমেশ অবাক হয়ে বলল, ব্যাপারটা কি হয়েছে? তখন চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝতে পারল না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘের মাঠটা এই গ্রামের একমাত্র ভরসা। তাহলে কত বিঘের মাঠ ছিল? 100 বিঘের মাঠ ছিল। কতজন কৃষক এসেছিল? প্রায় 20 জন। কার কাছে এসেছিল? রমেশের কাছে এসেছিল। অনেক ছোট প্রশ্ন এখান থেকে হবে। সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের আছে। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বলছে এদিক দিয়ে জল করা যায়, কারণ পূর্ব দিকে যে বাঁধ রয়েছে সে বাঁধটা তারা কাটতে পারবে না। আর পশ্চিম ও উত্তর দিকে কী আছে? উঁচু গ্রাম, কারণ সেই উঁচু গ্রামের জলও কিন্তু সেদিকে যাবে না, বরঞ্চ ওইদিকের জলই এদিকে আসবে। একটাই রাস্তা, সেটা হচ্ছে দক্ষিণ ধারের বাঁধটা যদি কেটে দেওয়া যায় তাহলেই। কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তা কড়া পাহারায় আটকে রাখিয়েছেন। কড়া পাহারা মানে লাঠেল ফাটেল দিয়ে কী করছে? আটকে রেখেছেন, যেন সে বাঁধ যেন কেউ না কাটতে পারে, কারণ তার 200 টাকার বেশি লোকসান হয়ে যাবে। চাষিরা সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। বলছি চাষিরা সকাল থেকে সেখানে বসে আছে, কিন্তু কোনো লাভ তাদের হয় নাই। রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল দ্রুত পদে। দ্রুত মানে কি তাড়াতাড়ি সে সেখান থেকে প্রস্থান করলো। কোথায় গেল? তোর হচ্ছে কোথায় যেতে গেল? তোর হচ্ছে ইয়েতে, তাড়াতাড়ি সে বেনিবাবুর কাছে কিন্তু শুরু করলো। কী বললো দেখ, এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করলো তখন সন্ধ্যা হয় মানে সন্ধ্যা তখনও হয়নি। বেনি তাকিয়া ঠেস দিয়া, তাকিয়া মানে হচ্ছে বালিশ, বালিশের উপরে ঠেস দিয়ে কী করছে? তামাক খাইতেছে। কাছে হালদার মহাশয় বসিয়া আছেন, বোধ করি এই কথাই হইতেছিল, মানে কৃষকদের কথাই হচ্ছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বলছে সে আজ যে যখন বেনি ঘোষাল সব কিছু জানে, সে আর কোনো গুড় প্যাঁচ দিয়ে কোনো কথা বললো না। সে ডিরেক্ট কী করলো, যে প্রধান যে কথাটা, সে কথাতেই কিন্তু মেন কথাতেই সে আসলো, যে কি, যে বাঁধটা কাটতে হবে। বেনি হুকোটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়া আসিয়াছিল, কিন্তু ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধার কটা আছে এ গায়ে বড়দা, না কাটলে তো সমস্ত গায়ের ধান হেজে যাবে। হেজে মানে কি? নষ্ট হয়ে যাবে। জল বার করে দেওয়ার হুকুম দিন। বেনি কী হলো, সেই সঙ্গে যে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা কি রেখেছো কি? এ টাকাটা দেবে কে? চাষারা না তুমি? যে টাকাটা যে নষ্ট হবে, টাকাটা কে দেবে? তুমি না চাষারা? চাষারা বলতে কৃষকরা। রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা তো গরিব, তারা তো দিতে পারবেই না, আর আমিই বা কেন দেব? সে তো বুঝতে পারছি না। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন লোকসান করতে যাব বলো দেখি? সে তো আমি বুঝতে পারিনি। হালদারের দিকে চাহিয়া বলল, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদা সকাল থেকে এতক্ষণ এইখানেই পড়িয়া মরা কান্না কাঁদছিল। বলছে হারামজাদা কারা? কৃষকদেরকে বলছে। কে? বেনি বলছে। বলছে এই হারামজাদারা এখানে বসে এতক্ষণ মরা কান্না কাঁদছিল।
বলতে আমি সব জানি, তোমার সদরে কি দারোয়ান নেই? রমেশকে বলছে তোমার সদরে কি দারোয়ান নেই? তাদের পায়ের কি নাগরা জুতা নাই? যাও ঘরে গিয়ে আগে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি করে নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিলেন। রমেশের আর সহ্য হইতেছিল না সে কথা, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ, নিজের রাগ সংবরণ করিয়া সে বিনীতভাবে বলিল, কি বলিল? ভেবে দেখুন বরদা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচা দিকে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। কত তাদের? 5-7 হাজার তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টায় বলল, হলোই কি আছে, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বের হবে না। আমার সদর দৌড়ার মানে কোপালেও এখান থেকে 2 টাকাও আমি লস করতে রাজি নই। হবে না যে ও সালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। বলছে আমার সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না যে ও সালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। কাদের কথা বলেছে? কৃষকদের কথা বলছে, ওদের জন্য 200 টাকাও বের হবে না সালাদের জন্য। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা তাহলে সারা বছর খাবে কি? বলে যেন ভারী হাসির কথা বেনি। বলছে একবার এপাশ ওপাশ ঢেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি মানে? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া মাথাটা একটু ঠান্ডা করে চলো, কর্তারা এমনি করেই তো বাড়িয়ে গুছিয়ে এই যে 1 টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। তার মানে কর্তারা মানে কি, তার বাপ দাদারা এই জমিদারিগুলো যেভাবে রেখে গেছে সেগুলোই তো করে ধরে খাচ্ছি আমরা। এবার আমাদের ছেলেদের জন্য কিছু রেখে যেতে হবে, নাহলে তারা খাবে কি? তারা কি ওই লোকের দুয়ারে কি ধার কর্জ করে খাবে? ধার কর্জ মানে কি, ঋণ ধার করে খাবে নাকি? নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠল। মানে কৃষকদের এদিকে গালি দিচ্ছে আর রমেশের এদিকটা রাগে ভেতরে জ্বলছে, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়া তাও নিজেকে ক্রোধ সম্বরণ করিয়া সে ভাবছিল শান্ত মাথায় যদি মশলাটা হাল হয়ে যায়। বলিল, আপনি যখন কিছু করবেন না বলে স্থির করেছেন তখন আমার এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না। বেনির মুখ গম্ভীর হইয়া গেল। বলিল, বেশ গিয়ে দেখো গে, তার আমার মত ভিন্ন নেই, সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। মানে সে ভালো, সেও খুব একটা ভালো মেয়ে নয় রমা, তোমার বাপকেও কিন্তু ভালো শিক্ষা দিয়েছিল, যে সেই বুঝে যে ভাবছো সে লস করে, সেও ক্ষতি কিন্তু চায় না। কী বললো খুড়ো বলতে এখানে হালদার মশাইকে বলছে। খুড়োর মতামতের জন্য রমেশের বেশ কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তার প্রবৃত্তি হইল না। নির্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। অর্থাৎ তুলসী মঞ্চ যখন প্রদীপ দিচ্ছে, দেখে তার অপোজিটে কে দাঁড়িয়েছিল? রমেশ দাঁড়িয়েছিল। সম্মুখে রমেশ দাঁড়িয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন এইমাত্র রমেশকে নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনে নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না। তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদ্ব্যবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করছিল। মানে কি, তাকে সেই অবস্থায়, যেহেতু ও তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল, সেই জন্য তাকে সে ডাকেনি। জানে তুলসী মঞ্চে সে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিক, তারপরেই তার সাথে কী হবে, কথা হবে। দুজনের মাসখানেক পরে দেখা, দুজনের আবার 1 মাস পরে। কার? রমেশ এবং রমার। কিন্তু রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ, জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি।
রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল। সে মাথায় আঁচল তুলিয়া দিয়ে কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বরদার তো মত নেই। বরদা বলতে এখানে বেনি ঘোষাল নেই জানি, তার একলার অমতে কিছু আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কী বন্দোবস্ত করবে? মাছকে কিভাবে আটকে রাখবে তাহলে? নেই জানি, তার একলার অমতে কিছু। রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। অত জল বের করে দিলে তো কী করে মাছ আটকে রাখা যায়? এই বছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে। আমাদের বলতে এখানে রমেশ, রমা এবং বেনি ঘোষাল তিনজনেরই আর কি টাকাটা লোকসান করে। না হলে গ্রাম তো মারা যায়। গ্রাম কেন মারা যায়? কারণ সেই জলে তাদের টোটাল ফসলটাই নষ্ট। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদুকণ্ঠে বলে, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করে না, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। এবং সে ভেবেছিল হয়তো রমা তার এই যে অনুরোধটা সে নিয়ে এসছে রমার কাছে, রমা কখনোই সেটা মানা করতে পারবে না, সেটা তার একটা অনুভব হয়েছিল। কিন্তু রমা মুখ তুলিয়া বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। কিন্তু বিষয়টা আমার ভাইয়ের, আমি তো মাত্র শুধু অভিভাবক। সে যখন মারণ করেছে তাহলে আমি আর কি করতে পারি? রমেশ কহিল, না, অর্ধেক তো তোমার। রমেশ শুধু নামে, বাবা নিশ্চয় জানতে সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে করে দিয়েছে। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এ কটা টাকা? বলছে, এই কটা টাকা তুমি লোকসান করতে না গ্রামের জন্য? বলছে, তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো। বলছে, অবস্থা মানে কি? তার তোমার আর্থিক অবস্থা সকলের থেকে তো ভালো, তাহলে তুমি ওই কটা টাকা তুমি করতে পারছো না? তোমার কাছে এ ক্ষতি তো ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কে ভাবতে পারেনি? রমেশ ভাবতে পারেনি। কে নিষ্ঠুর? কাকে নিষ্ঠুর কথা হচ্ছে? রমাকে। রমা তেমনি মৃদুভাবে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো। আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তোমার যখন এত বড়ই দয়া হচ্ছে তাহলে নিজেই ক্ষতিপূরণটা করে দিন। তার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করে রমেশ জ্বলিয়া উঠল, আরও রেগে গেল। কইল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে? বলছে, মানুষ চেনা যায় শুধু কি টাকার সম্পর্কে? মানুষ খাঁটি কি ভালো কি মন্দ সেটা কি বিচার করা যাচ্ছে টাকার ব্যাপার দিয়েই? এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানে মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। এই জায়গায় ফাঁকি চলে না বলতে এই টাকা পয়সার ব্যাপার আসলে কেউ এখানে নিজের ভাগটা কেউ ছেড়ে দিতে চায় না। তোমরাও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তুমি নিষ্ঠুর বলাও ভুল, তুমি যে নীচ, অতি ছোট। মানে তুমি এতটা সংকীর্ণ মনের মানুষ, এতটা যে নিচু হতে পারো সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কে কল্পনা করতে পারেনি? রমেশ কল্পনা করতে পারিনি। ঐশ্বর্য বিষয়ে রমা দুই চক্ষু বিস্ফারিত হইয়া কহিল, আমি? হ্যাঁ। রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছিস সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। যে আমি সে কৃষকদের জন্য কত ব্যাকুল হয়ে উঠছি যে গোটা গ্রাম নিঃস্ব হয়ে যেতে পারে, আর তুমি সেটা আমার কাছে টাকা চাইছো। কিন্তু বরদাও মুখ ফুটে কিন্তু এ কথা বলতে পারিনি। পুরুষ মানুষ হয়ে মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়ে বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার ওপর জুলুম করাটা সবচেয়ে বেশি। বলছে, সংসারে যে পাপ হচ্ছে, যতগুলো পাপ আছে তার মধ্যে সবথেকে বড় পাপ হচ্ছে মানুষের উপরে জুলুম করা।
সবথেকে বড় পাপ হচ্ছে জুলুম করা। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিহল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া কহিল, একটা কথাও তোমার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ়কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দুও রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। রমেশ তখনই শান্ত এমনি দৃঢ়কণ্ঠে বলছে আমার দুর্বলতা কোথায় সেটা তুমি ভালো মতোই জানো যে আমার দুর্বলতা কোথায়, সেটা তোমার অগোচরে নেই, মানে তুমি যে জানো না তা না, তুমি সেটা জানো, কিন্তু সেখানে কেউ আমাকে খোঁচা দিলেও সে রসটুকু পাবে না। অর্থাৎ তার সে আর্থিক দিক দিয়ে খুব একটা ছিল না রমেশ। আমি কি করব তাও এর সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাত কাটিয়া দিব, তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। বলিয়া রমেশ চলিয়ে যাই। দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসা দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাইনি, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন করব না? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছা করছে না। বলছে আপনি আমাকে যে এত অপমান করলেন তাও কিন্তু আপনার সাথে আমার বিবাদ করতে ইচ্ছা করছে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তাহা সন্ধ্যার অন্ধকারে রমেশ লক্ষ্য করিতে পারিল। বলছে সে কথা বলতে বলতে রমারও কিন্তু ঠোঁট কাঁপতেছিল, যেসব কথাগুলো রমেশ তাকে উচিত কথাগুলোই বলেছিল তার মুখের সামনে, এবং সে কথা বলতে বলতে কিন্তু রমার কিন্তু ঠোঁট কাঁপতেছিল। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তার টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আমার কাছে বিন্দুমাত্র নেই। যাই হোক, বাক বিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকা এই সকলের কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা। ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লেও সেখানে কুড়িয়ে নেওয়া যাবে। বলছে একটা সময় আমাদের গায়ের রাস্তা কিছুটা কাদায় থাকতো, কিন্তু ছোটবাবু অর্থাৎ রমেশ কী করেছে, সে রাস্তাকে বাধাই করে দিয়েছে, এবং বাধাই করে দেওয়ার জন্য কী হয়েছে, সেখানে যদি সিঁদুরও পড়ে থাকে সেটাও কুড়িয়ে নেওয়া যায়। আবার বলছে ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচে। বলছে গরিব দুঃখী যেন তাকে আশীর্বাদ, সব যে গরিব দুঃখীর যে অভিশাপ নেমে আসে, সে গরিব দুঃখীর তিনি বারে বারে যেন সাহায্য করে এবং উপকার করে। তখন রাত্রি বোধ হয় 11টা। বেনির চণ্ডীমণ্ডপে হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেখানে খুঁটিতে ঠেস দিয়ে একজন ভীষণ আকৃতির পৌর মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়েছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন, কথা শোন আকবর, থানায় চল। অর্থাৎ বলছে যে পৌর মুসলমানটা ছিল, সে পৌর মুসলমানটা হচ্ছে আকবর লাঠিয়াল। তার মুখ কি আছে, কাঁচা রক্ত, হতো মুখ কেটে গেছে, সেখানে কী বলছে, সে রক্তগুলো জমাট বেঁধে গেছে। বলছে থানায় চল, 7 বছর যদি না তাকে দিতে পারি তো আমি ঘোষাল বংশের ছেলে নই আমি। বলছে কাকে 7 বছরের জন্য জেলে না দিতে পারি? রমেশকে। বলছে পিছনে চাহিয়া গেল, রমা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রইল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, সাবাস, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরল বটে। বলছে এরকম সাহসিকতার ছেলে রমেশ, সে সত্যি মায়ের দুধ খেয়ে কী করেছে, আজকে এই কাজটা করতে পেরেছে। মানে সে আকবর লাঠির এত বড় একটা লাঠিয়াল, সেও তার কাছে হার মানতে বাধ্য হয়েছে, মানে তার শক্তির কাছে।
বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কইল, সে কথাই তো বলতে বলেছি আকবর তোকে, কাল লাঠিতে তুই জখম হলি, সেই ছোড়ার না হিন্দুস্তানি চাকরটা। আকবরের স্টোর প্রান্তে ঈষৎ হাসি দিয়ে প্রকাশ করলো, কে? সে বেটে হিন্দুস্তানিটা? সেই ব্যাটা তো লাঠির জানে কি বা বড়োবাবু? কি বলিস রে গহর? গহর হচ্ছে আকবর লাঠিয়ালের ছেলে। তোর তো পয়লা চোটেই সে বসেছিল না রে? বলছে তোর প্রথম যে চোটটা দিয়েছিলি সেই চোটেই বসে পড়ছিল না হিন্দুস্তানি চাকরটা? তো বলছে হ্যাঁ। আকবরের দুই ছেলেই অদূরে জড়সড়ো হইয়া বসিয়াছিল, তাহারাও অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়ে সাই দিল, কথা কইল না। আকবর কইতে লাগলো, আমার হাতের চোট পেলে সে ব্যাটা বাঁচত না। আমার হাতে হিন্দুস্তানি চাকর যদি সে চোট পেত তাহলে সে বাঁচত না, মরেই যেত ওখানে। গহরের লাঠিতে বাপ করে বসে পড়লো বড়োবাবু, অর্থাৎ গহরের চোটেই সে কিন্তু বসে পড়ল সেই হিন্দুস্তানি চাকর। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহাতে পীরপুরের প্রজা। বলছে আকবর হচ্ছে পীরপুরের প্রজা, মানে তার গ্রাম কোথায়? পীরপুর। সাবেক দিনে লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়েছে। বলছে সে কি করে? সে লাঠিয়ালের দ্বারা সে জমিদারদের অনেক জমি কিন্তু আগেকার দিনে যে জমিদাররা ছিল তার কিন্তু এই লাঠিয়ালদের জোরেই কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া বা খাজনা দিতে না পারে জমি কেড়ে নেওয়া সব কিন্তু এই লাঠিয়ালদের দ্বারাই করতো। তাই আর সন্ধ্যার পর ক্রোধে এবং অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকিয়া আনিয়া বাত পাহারাইয়া দেওয়ার জন্য পাঠিয়া দিয়েছিল। অর্থাৎ অনেকটা ক্ষোভে সে কী করছিল, আকবর লাঠিয়ালকে পাঠিয়েছিল বাত পাহারা দিতে। এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিল রমেশ শুধু সেই হিন্দুস্তানের গায়ের জোরে কেমন করিয়া কী করে। সে দেখলে হিন্দুস্তানিটা তার যে চাকর ছিল রমেশের, সেই হিন্দুস্তানি চাকরটা কী করে সে বাত আটকাতে পারে। সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করতে পারে নাই। বলছে রমেশ যে নিজে একজন লাঠিয়াল এত বড় রমা চিন্তাও করতে পারেনি, কত কল্পনাও তার আসতে পারেনি। আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল, তখন ছোটবাবু সেই ব্যাটার লাঠি তুলে নিয়ে বাদ আটকে দাঁড়ালো দিদি ঠাকরান। বলছে সেই হিন্দুস্তানি চাকর যখন পড়ে গেল প্রথম চোটকে, তারপর কে দাঁড়ালো? রমেশ দাঁড়ালো, রুখে দাঁড়ালো। এবং তিন বাপ বেটায় মোড়া হঠাতে নাড়লাম, অর্থাৎ তাকে হঠাতে মানে কি তাকে সরাতে লাগলাম, কিন্তু কখনোই তাকে সরাতে পারলাম না। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলিতে লাগছিল, বলে অন্ধকারেও তার চোখ মনে হচ্ছে বাঘের চোখের মতো তার জ্বলতে লাগছিল। কহিলেন, আকবর বুড়ো মানুষ, তুই সরে যা। বলছে রমেশ, বলছে আকবর বুড়ো মানুষ, যা, আমি বয়স্ক মানুষদের গায়ে হাত দিতে চাই না, কিন্তু তুই সরে যা। বাত কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই আমাকে কাটতেই হবে। বলছে দেখ, যদি আমি বাতটা না কাটি তাহলে সারা গ্রামের লোক কি নাকে চেপে মারা যাবে। এবার বলছে, তোর যদি আপনার গায়ে, আপনার মানে নিজের গায়েও যদি জমি জমা আছে না, সমঝে দেখ না, সমঝে মানে কি তুইও নিজে একটু ভেবে দেখ না, সব বরবাদ হয়ে গেল তোর কেমন লাগতো? বলো তোরও তো গ্রামের জমি জমা আছে, আজকে যে কৃষকদের এই গ্রামে ঘটছে তোর সাথে যদি ঘটনা ঘটতো তা তোর কেমন লাগতো বল দেখি। তো মুই সালাম করে কইলাম, আল্লাহর কিরে ছোটোবাবু, তুমি একটিবার পথ ছাড়ো, তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কয় সমুদ্রী মুয়ে কাপড় জড়ায় ঝপা ঝপ কদাল মারছে, ওদের মুন্ডুটা ফাঁক করে দিয়ে যায়। অর্থাৎ যারা বাত কাটছে তাদেরকে মেরে শুয়ে দিয়ে আসি, তুমি সরো ছোটোবাবু, তোমার গায়ে আমি হাত তুলতে চাই না। কিন্তু দেখ, বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানে চেঁচাইয়া কইল, বেইমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসেছিস, চালাকি মারা হচ্ছে এখানে, তাকে সেলাম করে এসেছিস আর এখানে সে চালাকি মারছিস। তারা তিন বাপ বেটা একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কইল, খবরদার বাবু, বেইমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কি বলছে আকবর লাঠিয়াল? বলছে আমরা সব সইতে পারি, ওই কথাটা সইতে পারি না। চল কি বলছে দেখ, বলছে ওই সইতে পারি না। কেন সইতে পারি না? বলছে বেইমান বলবা না, বেইমান কথাটা সহ্য করতে হবে। কপালে হাত দিয়ে খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করে কইল, কারে বেইমান কও দিদি? ঘরের মধ্যে বসে বেইমানি কইছো বড়বাবু? চোখে দেখলে জানতে পারতো এ ছোটোবাবু কি। ঘরে বসে বেইমান বলতে ভালো লাগছে, কিন্তু ছোটোবাবু কি সেটা জমিনে গেলে বুঝতে পারতে। বেনি মুখ বিকৃত করিয়া কইল, ছোটোবাবু কি রে? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাত পাহারা দিচ্ছিস, ছোটোবাবু চড়া হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়ে বলল, তবা তবা, দিনকে রাত করতে বলো বড়বাবু,
বেনি কইল, না হয় আর কিছু বলবি, আজ গিয়ে জখম দেখিয়ে আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পূর্ব তাকে। রমা, তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। বলছে আর তাকে বাগে ফেলতে পারবো না, এই একটা সুযোগ। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকরান, ও পারবো না। না দিদি ঠাকরান, ও পারবো না। কে বলছে দিদি ঠাকরান? কাকে বলছে? রমাকে। কে বলছে? আকবর লাঠের বলছে, ওটা পারবো না, থানায় গিয়ে। বেনি ধমক দিয়া কইল, পারবি না কেন? এবার আকবর চেঁচাইয়া কইল, কি কও বড়বাবু, শরম নেই মোর? 5খানা গায়ের লোকে মোরে সর্দার কয় না? বলছে 5টা গ্রাম আমাকে সর্দার কয়। আজকে যদি তারা শোনে, বলছে দিদি ঠাকরান তুমি যদি হুকুম করো আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরিতি হবো কোনো কালাময়ে। বলছে আমি জেল খেটে নেব, কিন্তু এই জিনিসটা আমি বলতে পারবো না। কারণ কি? সেও জানে যে এই মারের কথা যদি গোটা 5টা গ্রাম জানে, তাকে তাহলে সর্দার বলবে? বলবে না। সে জেল খেতে পারে, যে কাউকে মেরে দিয়ে সে জেলে ঢুকছে, সেটা হতে পারে। তখন তার আরও পাওয়ার বেড়ে গেল, যে কাউ মারতে গিয়ে সে জেলে ঢুকছে, কিন্তু তাকে সর্দার বলবে। রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর? আকবর সবেগে মাথা নাড়িয়ে বলিল, না দিদি ঠাকুর, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না। বলছে গায়ের শরীরের চোট দেখাতে পারবি না? ওঠ রে গহ্বর, এবার ঘরকে যাই। ঘরকে যাও মানে ঘরের দিকে যাই। মোরা নালিশ করতে পারবো না বলিয়াই তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া 2 চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল, এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধর কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, বলছে সেই স্তব্ধর অর্থাৎ কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষারে আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় আকবর লাঠিয়ালকে করা হলো, কিন্তু সে কোনো কিছুতেই করলো, সে কিন্তু চলে গেল। অকারণে যখন বিদায় হইল, রমার বুক চিরে একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তার 2 চক্ষু অশ্রু প্লাবিত হইয়া উঠিল। বলে আজকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ের কেন সে কেবলই মনে হইতে লাগলো। তাহার বুকের ওপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, মানে পাথর নেমে গেল। কেন? বলছে ইহার কোনো হেতুই সে খুঁজে, বলে কেন তার পাথর একটা নেমে গেল। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। কার ঘুম হইল না? রমার। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহার চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল। বলে তারকেশ্বরে সম্মুখে বসিয়া যে খাইয়েছিল আমাকে, সেই দৃশ্যগুলি তার, অর্থাৎ তার অতীতের কথাগুলো তার সম্মুখে ভাসতেছিল রমার। যতই মনে হইতে লাগল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল। বলছে যার ভিতরে এত তেজ এত মায়া কি করে লুকিয়ে থাকে শান্ত দেহের ভিতরে। ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগলো। যতই রমা রমেশের কথা ভাবতে লাগলো, তার স্মৃতিচারণ করতে লাগলো, ততই সেই আগেকার কথা ভাবতে ভাবতে তার কিন্তু 2 চোখ ভরে কিন্তু জল বেরোতে শুরু করলো। 2 চোখ ভরে। তো এখানে গল্পটা শেষ, কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা এখানে শেষ না, এটা সংক্ষিপ্ত। গোটা উপন্যাস পড়লে এর আগেও জানতে পারবি, এর পরে কী কী ঘটেছে সেটাও কিন্তু জানা যাবে।